বাঙালির পায়ের তলায় সর্ষে, তাই আমরা সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুনের সন্ধানে। তাই সপ্তাহের শেষে মনটা যখন ঘুরতে যাব করছে, তখন আমরা বেরিয়ে পড়লাম কলকাতা থেকে মাত্র 70 কিলোমিটার দূরে গঙ্গা ও সমুদ্রের মিলনস্থলে একটি মনোমুগ্ধকর জায়গায়, যেখানে আপনারা দেখতে পাবেন গঙ্গার এক অন্য রূপ, যেখানে আপনারা দেখতে পাবেন নদীকে ঘিরে মানুষের জীবিকা আর জীবনযাত্রা, যেখানে আপনারা দেখতে পাবেন ঝাউ আর সোনাঝুরি বনে ঘেরা দুর্দান্ত পিকনিক স্পট। আর আমরা দেখব ইলিশ আর সামুদ্রিক মাছের এক পাইকারি মার্কেট, যেখান থেকে আপনারাও কিন্তু খুব কম দামে ইলিশ কিনে আনতে পারবেন কলকাতায়। তাই আজ আমাদের গন্তব্য ডায়মন্ড হাবড়ার। গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। একটা নতুন উইকেন্ড আর একটা নতুন বাইক রাইড। আজকে সকালবেলা এরকম একটা মেঘলা সুন্দর ওয়েদারে আমরা বেরিয়েছি বাইক রাইডে। আমরা ডায়মন্ড হারবার দিকে যেতে যেতে এখন রাস্তায় দাঁড়িয়েছি, আমরা একটু চা খাবো। এখন আমরা চলে এসেছি আমতলার সামনে আছি। আমতলা এখানে একটু চা খাবো, সকালে ব্রেকফাস্ট করা হয়নি যেহেতু। এখন ব্রেকফাস্ট করবো এখানে, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাবো ডায়মন্ড হারবার দিকে। এমনি কোনো নির্দিষ্ট জায়গায় আমরা যাওয়ার জন্য বেরাইনি, নর্মাল রোড ট্রিপ করবো বলেই বেরিয়েছি। এই এখানে চায়ের দোকানে সবাই আছে, এই চা খাচ্ছে, একটু চা খেয়ে আমরা এখান থেকে বেরাবো। ডায়মন্ড হাওড়া আমরা কিন্তু বাইকে করে গিয়েছিলাম। কলকাতা থেকে ডায়মন্ড হাওড়া যেতে গেলে ধর্মতলা থেকে আপনারা প্রচুর বাস পেয়ে যাবেন। এছাড়া ট্রেনে যেতে হলে শিয়ালদা সাউথ ডিভিশন থেকে আপনারা অনেক ট্রেন পেয়ে যাবেন। থেকে একটু গেলে ফলতা, তারপরে সোজা চলে গেলে ডায়মন্ড হারবার, তারপরে আরও কিছুটা এগেলে বকখালি পড়বে। এরকম সুন্দর ওয়েদার দেখুন, দুর্দান্ত রোদ উঠেছে, আকাশে শরতের মেঘ ভরে গেছে, আর এর মধ্যে আমরা বেরিয়ে পড়েছি। আপনারাও বেরিয়ে পড়ুন এরকম একটা সুন্দর ওয়েদারে, কারণ গন্তব্য উদ্দেশ্য নয়, রাস্তাটাই আসল, রাস্তায় আনন্দ দেবে জীবনে। তাই বেরিয়ে পড়ুন। এতক্ষণ সুন্দর রোদ ছিল, তারপর হঠাৎ করে বৃষ্টি নেমে এলো। জীবন আর রাস্তা দুটোই এক, কখনো মেঘ আর কখনো বৃষ্টি। দেখতে দেখতে আমরা চলে এলাম এখন এই ডায়মন্ড হাওড়া বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা ডায়মন্ড হাওড়া জেটিঘাটে যাব, সেখানে কিছুটা সময় কাটাবো আর সমস্ত দেখার জিনিসগুলো আপনাদের দেখাবো। দেখতে থাকুন পুরো ব্লগটা। কিছুটা এগাতেই আমরা পৌঁছে গেলাম ডায়মন্ড হাওড়া জেটিঘাটের সামনে। গঙ্গা এখানে আদিগন্ত বিস্তৃত। সল্টলেক গেট থেকে প্রায় 2 ঘন্টা জার্নি করে আমরা ডায়মন্ড হাওড়া এখন চলে এসেছি। আমরা এখন ডায়মন্ড হাওড়া জেটিঘাটটাতে রয়েছি, জেটিঘাটের পাশে আমরা দাঁড়িয়েছি। এবার এখান থেকে আশেপাশে কি দেখা যায় দেখব। তবে জেটিঘাটটা খুব সুন্দর, এখানে একটা আই লাভ ডায়মন্ড হাওড়া চিহ্ন আছে। আর ওয়েদার আজকে অসাধারণ ওয়েদার, পুরো নীল আকাশ, শরতের
পাঁজা পাঁজা মেঘ ভেসে বেড়াচ্ছে, চারিদিকে ডাব, ছোটো ছোটো খাবারের দোকান রয়েছে। আর এই যে জেটিঘাট রয়েছে, এই যে জেটিঘাটটা এদিকে, এটা মেন রোড থেকে আপনারা জেটিঘাটটা আসবেন। এই জেটিঘাটের ওই দিকে সোজা দেখা যাচ্ছে রূপনারায়ণ, আর ওই যে হলদিয়া পেট্রোকেমিক্যাল দেখা যাচ্ছে দূরে, হলদিয়া পেট্রোকেমিক্যাল। আর আরও দূরে গেলে, সোজা গেলে গঙ্গাসাগর দেখা যাচ্ছে। ওই যে দেখুন, ওইটা হচ্ছে হলদিয়া পেট্রোকেমিক্যাল দেখা যাচ্ছে, আর ওই দিকে আপনারা চলে গেলে গঙ্গাসাগর। আর ওই দিকটা যদি যান তাহলে ওই দিকটা রূপনারায়ণ নদী, এটা গঙ্গার সাথে মিশেছে। এই ডায়মন্ড হারবার আপনারা এলে আপনাদের একটা অদ্ভুত অভিজ্ঞতা হবে। যে অভিজ্ঞতাটা হচ্ছে, ডায়মন্ড হারবার এলে এরকম আপনারা বড় বড় এরকম পিছন দিকে এরকম বড় বড় জাহাজ দেখতে পারবেন, যেটা আমাদের কলকাতার গঙ্গায় দেখা যায় না। বাগবাজার, শোভাবাজার এসব জায়গায় বসলে এরকম আপনারা সুন্দর বড় বড় জাহাজ দেখতে পারবেন। কিন্তু এই ডায়মন্ড হারবার এলে আপনারা কিন্তু এরকম বিশাল বড় বড় মালবাহী জাহাজ দেখতে পারবেন। দেখুন কি সুন্দর বড় একটা মালবাহী জাহাজ যাচ্ছে। অনেকটা বাইক চালানোর পর শরীর যেহেতু টায়ার্ড হয়ে যায়, তাই আমরা এখানে একটা ডাব খেয়ে নিলাম। এখানে ডাবের দাম কলকাতার মতোই, বিশেষ কিছু ফারাক নেই। এক একটা ডাবের দাম প্রায় 50 টাকা করে। আর ডায়মন্ড হারবার এসে আপনারা যদি এখানে 1 বা 2 দিন থাকতে চান, তো ওই জেটিঘাটের পাশে একটু যদি আপনারা এগিয়ে যান, লজ এবং সুন্দর সুন্দর হোটেল পেয়ে যাবেন। তার সমস্ত ডিটেলস আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। ডায়মন্ড হারবার নবদ্বীপ পিকনিক স্পট। এই নবদ্বীপ পিকনিক স্পট যেতে হলে গভর্নমেন্টের ইলিশ মাছের যে গবেষণা কেন্দ্রটি আছে, এই যে সরু পথটি, এখান দিয়ে যেতে হবে। এই গ্রামের সরু পথ থেকে এগাতে থাকলে আপনারা নবদ্বীপ পিকনিক স্পটে যেতে পারবেন। পাকা রাস্তা ছেড়ে আমরা এখন এই নদীর ধার থেকে একটা কাঁচা রাস্তায় ঢুকেছি। এখান থেকে দেখি রাস্তাটা কত দূর যায়। এখান থেকে মোটামুটি ওই গঙ্গাসাগরের দিকে যাওয়া যায়, তো আমরা জানি না রাস্তাটা কোন দিকে যায়। তো কাঁচা রাস্তা করে আমরা এগাচ্ছি। দেখুন নদীর একটা দারুণ ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, রাস্তা একদম কাঁচা রাস্তা, ইট পাতা রয়েছে। ফলে একটু ভিডিওটা অসুবিধা হচ্ছে আমার, যেহেতু গিম্বেল নেই, তো ফলে তো একটু অসুবিধা হচ্ছে। মাছ ধরার নৌকো রয়েছে এখানে, আর চারদিকে মাছের জাল। এখান থেকেই মনে হয় এই নদীতে লোকজন মাছ ধরতে যায়, তাই জন্য কিছু মাছ ধরার জাল ধরেছে। বাহ, অপূর্ব একটা জায়গা, অপূর্ব। একদিকে নদী আর একদিকে ধান ক্ষেত, আর তার মাঝখান থেকে আমরা যাচ্ছি।
আমরা এখন যেই জায়গাটা দিয়ে চলেছি, একদিকে গঙ্গা আর একদিকে গ্রাম। এটি কিন্তু একটি বাঁধ। এই বাঁধের উপর থেকে বাইক নিয়ে আমাদের যেতে হচ্ছে। যাদের প্রধানত পেশা মাছ ধরা বা মাছ ধরা সংক্রান্ত যেসব কাজগুলো করে থাকেন, তারা এই গ্রামে থাকে। যেখানে যেখানে রাস্তাগুলো বাঁক নিচ্ছে, আপনারা দেখুন কি অসাধারণ দৃশ্য। দিগন্ত বিস্তৃত গঙ্গা, শরতের নীল আকাশ, তার মধ্যে মধ্যে পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে। আপনারা এলে এই জায়গাটা অবশ্যই ঘুরবেন, কারণ এই দৃশ্য আপনারা নিজের চোখে না দেখলে উপভোগ করতে পারবেন না। ঝাউ আর সোনাঝুরি বনে ঘেরা এই সুন্দর ছোট্ট পিকনিক স্পটটির নাম নবদ্বীপ পিকনিক স্পট। শীতে মূলত এখানে পিকনিকের আয়োজন হয়। বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে পিকনিক করতে আসে। নদীর ধারে একটু যাচ্ছি, এই যে ঝাউ বন আছে, ঝাউ আর সোনাঝুরি বনের মধ্যে দিয়ে আমরা নদীর ধারটা যাচ্ছি। একটু বৃষ্টি হয়েছে, ফলত চারদিকটা একটু কাদা কাদা হয়ে গেছে। এই কাঁচা মাটি রাস্তাটা দিয়ে ঢুকে আমরা এই নদীর ধারটা এলাম। এই সোনাঝুরি আর চারদিকে ঝাউয়ের বন, আর মেনলি এটা একটা পিকনিক স্পট। শীতের সময় এখানে প্রচুর পিকনিক হয়, কিন্তু এখন যেহেতু বর্ষা, নদীর জল পুরো এখানে উঠে পড়ে, তো ফলত এখন পিকনিক হচ্ছে না। কিন্তু একটা অত্যাশ্চর্য সুন্দর জায়গা এটা একটা। আপনি এখানে বসে অনেকটা সময় এখানে দিনের আপনারা কাটাতে পারবেন, এখানে যদি আপনারা বসে থাকেন এসে। এখানে পিকনিক করতে কত কি খরচা লাগে, কোথায় কিভাবে বুক করতে, ডিটেলস আমি আপনাদের এই ভিডিওটা দিয়ে দেবো। আপনারা দেখুন, যদি মনে হয় ভালো লাগে জায়গাটা, তাহলে অবশ্যই এখানে পিকনিক করতে আসবেন। নদীর ধারে আসতেই আমরা একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম। এক অদ্ভুত পদ্ধতিতে এখানে চিংড়ি মাছ ধরছে। আমি বারবার বলি, কোনো জায়গায় ঘুরতে এলে অবশ্যই সেখানকার মানুষের জনজীবনের সঙ্গে একটু মিলে যাবেন, তাহলে অনেক নতুন কিছু শিখতে পারবেন। ভদ্রলোক স্থানীয় একজন বাসিন্দা, তিনি এবং তার পরিবার এখানে চিংড়ি মাছ ধরতে এসেছেন। দেখুন উনি কি সুন্দর এই ছোট জালটি করে অনেক চিংড়ি মাছ ধরে নিয়ে এসছে, এবং তার পরিবারের লোকজন একসাথে সব চিংড়ি মাছ ধরছে। অনেক ঘোরাঘুরির পর ভোজনের জন্য আমরা চলে এলাম বেবুর হোটেলে। এই হোটেলে ভাত সাধারণত মিল সিস্টেমে দেওয়া হয়। 70 টাকা করে ভেজ থালি। ভেজ থালির মধ্যে আপনারা পাবেন ভাত, 2 ধরনের সবজি, বেগুন ভাজা, ডাল, চাটনি, পাঁপড়, আর সাথে আমরা নিয়েছিলাম চিকেন কষা। 100 টাকা 4 পিস। দুপুরের ভোজনের পর আমরা চলে এসেছিলাম নগেন্দ্রপুর মাছের বাজারে। সমুদ্র থেকে যেসব ট্রলাররা মাছ ধরে নিয়ে আসে, সেখান থেকে ডাইরেক্ট মাছ এখানে আসে। তারপরে এখান থেকেই কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সমস্ত মাছ ছড়িয়ে যায়। প্রায় 400 থেকে শুরু করে 1500-1600 টাকা অবধি এখানে দুর্দান্ত সাইজের মাছ পাবেন।
1250 11 করে হবে 1450 1200 মানে 1100 এই বকখালি আর এগুলো কত বলছিলে কোনটা এটা কোনটা এইটা 5.5 আমাদের পরবর্তী গন্তব্য ডায়মন্ড হাবড়ার কলেজ ঘাট। ফকিরচাঁদ কলেজের পাশ থেকে এই কলেজ ঘাটে আসা যায়। আপনারা চাইলে টোটো বুক করে এখানে আসতে পারেন। এই ঘাটটির সামনে এলে আপনাদের যেটা সব থেকে ভালো লাগবে সেটা হচ্ছে এখানে কিন্তু গঙ্গার অপর প্রান্ত দেখা যায় না। আমরা গ্রামের সরু রাস্তা ধরে এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আমাদের পরবর্তী গন্তব্য আবদালপুর ইটভাটা আর স্থানীয় মন্দির। বাইকটা বাইরে পার্ক করে এই ছোট গেট থেকে আমরা ভিতরে ঢুকলাম। চারদিকে বিশাল বিশাল ইটভাটার চিমনি আর তার পাশে ছোট্ট কালী ঠাকুরের মন্দির, যেখানে বছরে একবার পুজো হয়। ফেরার পথে আমরা এখন চলে এসেছি আবদালপুর বলে একটা জায়গায়। এখানে চারদিকে ইটভাটা, আর ইটভাটার মাঝখানে হচ্ছে একটা ছোট্ট মাঠ। ছোট বলবো না, বেশ বড়ই মাঠ, প্রচুর গরু বাছুর চড়ে বেড়াচ্ছে। আর সামনেই গঙ্গার ঘাট, আর সামনে একটা ছোট মন্দির রয়েছে। মন্দিরের পাশ থেকে আপনাদের গঙ্গার ধারে যেতে পারবেন। এই দেখুন আমার পিছনে অনেকগুলো ইটভাটা রয়েছে, সবকটা ইটভাটা আমার পিছনে দেখা যাচ্ছে। আর এখানে একটা ঠাকুরের মন্দির রয়েছে, একটা কালী ঠাকুরের মন্দির রয়েছে। আর সামনে গেলে আপনাদের গঙ্গা দেখতে পাবেন। দেখুন সামনে একদম গঙ্গা দেখা যাচ্ছে। এই মেঠো পথ দিয়ে আপনারা ধীরে ধীরে এগাতে থাকলে গঙ্গার ধারে পৌঁছে যাবেন। এদিকে একটা প্রাচীন বটবৃক্ষ রয়েছে। এখানে কিন্তু নির্দিষ্ট কোনো ঘাট নেই, একটি মাঠের পাশে ছোট্ট এক টুকরো বসার জায়গা। এই পড়ন্ত বিকেল আর এই গঙ্গার মৃদুগন্ধ হাওয়া খেতে খেতে এখানে বসে কিছুটা সময় কাটিয়ে আমরা বাড়ির পথে পা বাড়ালাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন। আর দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমার ভিডিও বানানোর উৎসাহ আরও দ্বিগুণ বেড়ে যাবে।